নমস্কার। গল্প পাঠ চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী মানুষদের গল্প শোনার অনুরোধ আরও একবার জানিয়ে আজকের গল্প পাঠ করছি। আজকের গল্প মনীন্দ্রলাল বসুর লেখা মালতী। ভাদ্রের নদী কানায় কানায় ভরা, কোথাও তরঙ্গের ভঙ্গি নাই। দুই তীরের সুবর্ণ বর্ণের শস্যক্ষেত্র জলমগ্ন, সুবিস্তীর্ণ জলরাশি দিগন্ত ব্যাপিয়া, শান্ত পরিপূর্ণতার রূপ। শরৎ প্রভাতের স্বচ্ছ আলোকে হরিৎশ্যাম চিত্রপট ঝলমল করিতেছে। মাঝে মাঝে নদী জলধারা মৃদু বাতাসে আন্দোলিত হইয়া ছলছল করিয়া উঠিতেছে। ডেপুটিবাবুর বজরা ধীরে চলিয়াছে। মাঝিরা সারা রাত্রি লগি ঠেলিয়া ঠেলিয়া এক প্রকাণ্ড বিল পার হইয়া শ্রান্ত। ভোরবেলা বজরা বড় নদীতে আসিয়া পড়িয়াছে। সকালের বাতাস উঠিতেই পাল তুলিয়া দিয়া মাঝিরা তাম্রকূট সেবনের বন্দোবস্ত করিতেছে। সুকুমার ট্যুরে বাহির হইয়াছে, সঙ্গে শ্রী মনোরমা। বিবাহ বহুদিন হইয়াছে, কিন্তু ডেপুটি গৃহিণীর কোনো সন্তান হয় নাই। স্বামী ট্যুরে বাহির হইলে তিনিও স্বামীর সহিত বাহির হন। তাছাড়া এবার জমিদার বাড়ির বজরা পাওয়া গিয়াছে। পৃথক রান্নাঘর, স্নানের ঘর প্রভৃতির অত্যন্ত সুবন্দোবস্ত, পাড়িও দীর্ঘ। বজরার ছাদে এক বেতের চেয়ারে বসিয়া সুকুমার শারদ নদীর শোভা দেখিতেছিল। জলময় অগাধ পরিপূর্ণতা, দিকে দিকে রৌদ্রোজ্জ্বল শ্রামশ্রী, আকাশে নির্মল নীলিমা। পৃথিবী যে কি অপূর্ব সুন্দরী, তাহা সে কোনোদিন এমন গভীরভাবে অনুভব করে নাই। কিন্তু এই বাধাহীন সোনালী আলোকময় আকাশ, এই বহুদূর বিস্তৃত স্তব্ধ জলরাশি, এই মৃদু হিল্লোলিত শস্যক্ষেত্রের গাঢ় সবুজ হইতে চঞ্চল মেঘ স্তূপের মায়াময় শুভ্রতা পর্যন্ত অসীম পৃথিবী ভরিয়া যেমন গভীর শান্তি, তেমনি করুণাপূর্ণ বিষণ্ণতা। সুকুমারের দুই চোখ ছলছল করিয়া উঠিল। পরিপূর্ণ সৌন্দর্যের সহিত বুঝি গভীর বেদনা জড়িত। নদীটি একটু সংকীর্ণ হইয়া আসিতেছে। অদূরে ছোট গ্রাম, তীরে বড় বড় নারিকেল, খেজুর, আম, নানা প্রকার ছায়াতরু, বাঁশবন, সরবন, একটি বৃহৎ বটবৃক্ষ অতি বৃদ্ধ প্রপিতামহের মতো জীর্ণ, স্তব্ধ। পাতা প্রায় সব ঝরিয়া পড়িয়াছে। শুধু সুদীর্ঘ শাখা প্রশাখাগুলি আঁকিয়া বাঁকিয়া কোনো মত্ত আবেগে দিগবিদিগে প্রসারিত। মাঝিরা সেই পুরাতন বটবৃক্ষের নিচে বজরা বাঁধিল। চাপরাশি সেলাম করিয়া নিবেদন করিল, হুজুর, নন্দীগ্রাম যেতে হলে এখানে নামতে হবে। নন্দীগ্রামের পেয়াদা ঘাটে বসে আছে দেখছি। পথে নন্দীগ্রামে ইন্সপেকশনে যাইবার কথা। সুকুমার উঠিয়া দাঁড়াইল। কোট প্যান্ট পরিয়া চা খাইয়া সে তৈরিই ছিল। চাপরাশিকে বলিল, আমার জিনিসপত্র নিয়ে আসো। নন্দীগ্রাম এখান থেকে কতদূর? চাপরাশি উত্তর দিল, আগে 2 মাইল পথ হবে। সুকুমার বুঝিল 2 ক্রোশের কম হইবে না। ঘোড়া পাইলে সুবিধা হইত। পালকি বা গরুর গাড়িতে যাওয়ার চেয়ে হাঁটিয়া যাওয়া ভালো। শীঘ্র বাহির হওয়া দরকার। ডেপুটি গৃহিণী বজরার ভিতর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, ওগো, বেশি দেরি করো না, আর আরদালিকে দিয়ে 2টো মুরগি পাঠিয়ে দিও শিগগির। মিঠে কোরমা করব, কেমন? সুকুমার তাহার স্ত্রীর দিকে বিস্মিত হইয়া চাহিল। 8 বৎসর তাহাদের
বিবাহ হইয়াছে। তবু মাঝে মাঝে কেন মনে হয় তাহার স্ত্রী তাহার নিকট সম্পূর্ণ অপরিচিতা। সে অবাক হইয়া যায়। স্ত্রী বলিলেন, কি অমন হাঁ করে চাইছ কি? দেখো, আলু আর 2 দিন হবে। এ গ্রামে যদি আলু পাওয়া যায় তো দেখো। আচ্ছা বলিয়া সুকুমার মাথায় শোলার টুপি দিল। তীরে নামিয়া একটু চলিতেই সুকুমার চমকিয়া উঠিল। থমকিয়া দাঁড়াইয়া চারিদিকে বিস্মিত নয়নে দেখিতে লাগিল। এই গ্রাম যেন কোনো পূর্বজন্মে দেখা, কোনো স্বপ্নে জানা। তাহার মনে হইল এমনই এক করুণ মধুর প্রভাতে ওই বটগাছের নিচে তাহাদের নৌকা আসিয়া লাগিল। সে তাহার বন্ধুর সহিত উৎসুক অন্তরে আনন্দে তীরে নামিল। হাস্যে গল্পে গ্রাম্যপথ মুখরিত করিয়া চলিল। সে কি কোনো স্বপ্নে এই শান্ত সৌন্দর্য লোকে আসিয়াছিল? ধীরে ধীরে সুকুমারের মনে পড়িল, বোধহয় 9 বৎসর পূর্বে হইবে। তখন সে এমএ পড়ে। সে কলিকাতায় মানুষ, বাংলার গ্রামের সহিত বিশেষ পরিচিত নয়। কোনো ছুটিতে সতীশ তাহাকে জোর করিয়া নিজের দেশে লইয়া আসিয়াছিল। এমনই সুন্দর প্রভাতে সতীশ ও সে কি আনন্দে ওই বটগাছের ধারে নৌকা হইতে লাফাইয়া পড়িয়াছিল। বটগাছটি এমন জীর্ণ কঙ্কালসার ছিল না। তাহার শাখা প্রশাখা ঘন সবুজ পাতার ভারে আনত ছিল। তাহার স্নিগ্ধ ছায়ায় পারাপারের খেয়াঘাট ছিল। তখন শরৎ কি শীত কি বসন্তকাল মনে পড়িল না। সেই প্রভাতে আকাশের আলো আরো নির্মল, আরো উজ্জ্বল ছিল। বাতাসের স্পর্শ আরো মধুর ছিল। প্রকৃতির শোভায় কোথাও বিষণ্ণতা ছিল না। সে আকাশ, সে আলো কোথায় গেল? এ জীবনে আর কি তাহার দেখা মিলিবে না? ওই শূন্য মাঠে হাট বসিয়াছিল। এই বিজন নদী তীর বিপণী নৌকায় ভরা ছিল। নদী এত স্ফীত, এত প্রশান্ত ছিল না, কিন্তু সুকুমারের মানস নদী ছিল কুলে কুলে ভরা। সতীশ ও সুকুমার তীরে নামিতেই এক বালিকা কণ্ঠে দাদা আহ্বান ধ্বনি তাহাদের কানে আসিয়া পৌঁছিল। কিন্তু সুমিষ্ট আহ্বানকারিণীকে কোথাও দেখা গেল না। বটগাছের পেছন হইতে এক কিশোরী হাসিয়া ছুটিয়া আসিয়া দাদা বলিয়া সতীশকে প্রণাম করিল। সতীশ তাহাকে একটু আদর করিয়া বলিল, ইনি আমার বন্ধু সুকুমার, মস্ত কবি। মালতী মুগ্ধ চোখে সুকুমারের দিকে চাহিল। সদ্য ফোটা শেফালির মতো স্নিগ্ধ চাহনি। দাদার বন্ধুকেও প্রণাম করা উচিত ভাবিয়া সুকুমারকে প্রণাম করিতে আসিল। না না, করো কি বলিয়া সুকুমার একটু পেছনে সরিয়া গিয়া মালতীর হাত ধরিল। মালতী ঘাড় হেট করিয়া কোনো মতে প্রণাম সারিয়া লইল। তাহার মুখ রাঙা হইয়া উঠিল। দাদা শিগগির চলো, মাসিমা বড় ভাবছেন। তোমাদের কাল সন্ধেতে আসবার কথা ছিল, মাসি সারা রাত ঘুমোননি। সতীশ বলিল, বাহ, আমরা যে কাল তীরনের বিলে পথ হারিয়ে সারা রাত ঘুরেছি। চল, তোর জন্য ভালো শাড়ি আর ছবির বই এনেছি। তিনজনে গ্রাম্য পথ দিয়া চলিল। মধ্যে সতীশ, এক পার্শ্বে সুকুমার, অপর পার্শ্বে মালতী। মালতী সতীশকে বাড়ির ও গ্রামের নানা সংবাদ বলিতে বলিতে চলিল। তাহার সুমিষ্ট কুমারী কণ্ঠে সরল
হাস্যলহরী চারিদিকে উচ্ছ্বসিত হইয়া উঠিল। সুকুমার নীরব মুখে মালতীর কণ্ঠস্বর বাক্যধারা শুনিতেছিল। বাংলা ভাষা যে এত সহজ, এত মিষ্ট হইতে পারে, তাহা সে কোনো দিন ভাবে নাই। মালতীর কথা সে সতীশের নিকট বহুবার শুনিয়াছে। পিতৃমাতৃহীনা এই বালিকা সতীশের মাস্তুত বোন। সতীশের মার কোনো কন্যা সন্তান নেই। তিনি মালতীকে আপন কন্যার অধিক যত্নে রাখিয়াছেন। সতীশের ইচ্ছা মালতীকে কলিকাতায় আনিয়া স্কুলে পড়ায়, কিন্তু সতীশের মাতা কলিকাতায় আসিয়া থাকিতে চান না। গ্রামের জমি জমা দেখিবার ভার নায়েম মহাশয়ের হাতে দিতে তিনি নারাজ। একবার তিনি কলিকাতায় আসিয়া থাকিতে চেষ্টা করিয়াছিলেন। এই বদ্ধনগরে ক্ষুদ্র বাড়ির মধ্যে দুদিনেই হাঁপাইয়া উঠিয়াছিলেন। তিনি অল্প বয়সে বিধবা হইয়াছেন। সতীশ তাহার একমাত্র পুত্র। আপন বুদ্ধি পরিশ্রমে ক্ষুদ্র জমিদারির পরিচালনা করিয়া তিনি সতীশকে মানুষ করিয়া তুলিয়াছেন। মালতীও সতীশের মাকে ছাড়িয়া থাকিতে চায় না। সেজন্য কলিকাতায় আসিয়া তাহার শিক্ষালাভ হইল না। সে গ্রামের স্কুলে কিছুদিন পড়িয়াছে। তারপর সতীশ যখন ছুটিতে যায়, তাহাকে পড়াইতে বসে। বই পড়া বিশেষ হয় না, নানা গল্পে সে দেশের বিজ্ঞানের নানা কথা তাহাকে বুঝাইতে চেষ্টা করে। মালতীকে সুকুমারের অপূর্ব বোধ হইল। ডুরে শাড়ি পরা, কোঁকড়া চুল, পিঠে দুলিতেছে। আয়ত কৃষ্ণ চক্ষু দুটিতে স্নিগ্ধ সরলতা, সহজ হাসি মাখানো সুস্থ দীর্ঘ তনু বিকশিত, সদ্য প্রস্ফুটিত মৃণালের মতো। মুখখানি অতি কচি। শ্যামবর্ণ এই শরতের শ্যামশ্রীর মধ্যে গৌরবর্ণ মানায় না, তাই শ্যামবর্ণই তাহার সবচেয়ে সুন্দর দেখায়। বালিকার চঞ্চলতা তাহার চক্ষের নাচনে, দেহের ভঙ্গিতে। নিষ্কলুষ চিত্তের স্বচ্ছতা সরল সুকুমার মুখে প্রকাশিত। গ্রাম ছাড়াইয়া তাহারা অবারিত মাঠের মধ্যে আসিয়া পড়িল। যতদূর চক্ষু যায় সোনালি ধানের ক্ষেত। হরিতে হিরণে সবুজে শুনিলে কি অপরূপ শোভা। ক্ষেতের মধ্য দিয়া একটি পায়ে হাঁটা পথ আঁকিয়া বাঁকিয়া গিয়াছে। এই পথ দিয়া সতীশের বাড়ি যাইতে হইবে। চারিদিকে সতীশের জমি কয়েক শত বিঘা। হুজুর, ওদিকে পথ নেই, নন্দীগ্রাম যাবার পথ এদিকে। যেন স্বপ্ন হইতে জাগিয়া চমকিয়া সুকুমার চাহিল। সম্মুখে তকমাধারী দুই পেয়াদা, চারিদিকে শূন্য প্রান্তর ধু ধু করিতেছে। কোথাও ধান কাটা হইয়া গিয়াছে, কোথাও পোড়ো জমি, কোথাও জল জমিয়া পানায় ভরিয়া গিয়াছে। ডেপুটি জীবনের মূর্তিমান সাক্ষ্যস্বরূপ পেয়াদা দুইটি আবার বলিয়া উঠিল, হুজুর, পথ এদিকে, ওদিকে মাঠের মধ্যে কোথায় যাবেন? সুকুমার গম্ভীর স্বরে বলিল, রায়দের বাড়ি যাবার পথ কোন দিকে হবে? স্থানীয় পেয়াদাটি উত্তর দিল, কোনো পথ নেই হুজুর, আলে আলে যেতে হবে। তাদের তো কেউ নেই হুজুর, বাড়ি ভেঙে পড়েছে, সব জঙ্গল হয়ে গেছে। সুকুমার বলিল, আচ্ছা, তোমরা যাও, আজ আর নন্দীগ্রামে যাওয়া হবে না, তোমরা ফিরে যাও, আমার এদিকে একটু কাজ আছে। পেয়াদারা অতি বিস্মিত হইয়া সেলাম করিয়া চলিয়া গেল। কাদা ভাঙ্গিয়া আল পার হইয়া কাশবনের পাশ দিয়া বাঁশবনের মধ্যে দিয়া জঙ্গলময় বাগানে ঢুকিয়া সুকুমার এক ভগ্ন অট্টালিকার সন্ধানে চলিল। মাথা হইতে টুপি দুইবার পড়িয়া গেল, জামা দু জায়গায় ছিঁড়িয়া গেল, হাত পা ক্ষত বিক্ষত হইতেছে। সেদিকে তাহার লক্ষ্য নাই। তাহার মনে হইল তাহার সহিত সতীশ ও মালতী হাসিয়া গল্প করিতে করিতে চলিয়াছে। মালতী বলিল, দেখো দাদা, কি সুন্দর ধান হয়েছে।
সতীশ উত্তর দিল। মা খুব খুশি। হ্যাঁ দাদা, মাসিমা 3টে নতুন গোলা করেছেন। জানো দাদা, কাল দূরের ওদিকে কাদা খোঁচা পাখি দেখেছি। তোমার বন্ধু বন্দুক ছুঁড়তে জানেন। বন্দুক তো একটি এনেছেন, কি শিকার করে দেখা যাক। জানো দাদা, কালীগ্রামে বাঘ বেরিয়েছে। আহা, পরশু 2টো বাছুর নিয়ে গেছে নাকি। তোমার বন্ধুকে বাঘ শিকার করতে নিয়ে যাও। ওরে বুড়ি, উনি কবি যে। উনি কি এখানে বাঘ শিকার করতে এসেছেন? উনি এসেছেন প্রকৃতির শোভা দেখতে, গাছ ফুল পাখি চিনতে। আম জাম বাগান ভরিয়া বাতাস মর্মরিত হইয়া উঠিল। মালতীর সরল হাস্যোচ্ছ্বাস সুকুমারের কানে বাজিতে লাগিল। কোথায় সেই দহ? দহটি প্রথম দেখিয়া সুকুমার চমৎকৃত হইয়াছিল। 4 মাইল লম্বা ও প্রায় 1 মাইল চওড়া এই দহ হ্রদের মতো মনে হয়। সতীশের পিতা এই দহের তীরে পৈতৃক পুরাতন বাড়ি ভাঙ্গিয়া প্রকাণ্ড দোতলা বাড়ি নির্মাণ করিয়াছিলেন। বৃহৎ ভগ্ন অট্টালিকার সম্মুখে সুকুমার আসিয়া দাঁড়াইল। দরজা জানালার পাল্লাগুলি কে খুলিয়া লইয়া গিয়াছে। সম্মুখের বারান্দা ভাঙ্গিয়া পড়িয়াছে। দেওয়ালের বহু স্থানে বালি খসা। একদিকের ছাদ নিচু হইয়া বাড়িটি যেন হেলিয়া গিয়াছে। নানা বর্ণলতা বাড়ির সর্বাঙ্গ জড়াইয়া উঠিয়াছে। চারিদিকে খেজুর নারিকেল গাছের ভিড়। জলাভূমি, সেই দিগন্ত বিসারী নির্মল দহ আর নাই। শোলা কলমি কচুরিপানা চেঁচো ঘাসে বদ্ধ জলা। তীরের নিকট কোথাও বা লাল সাদা নানা রঙের শাপলা ফুল। কাকচক্ষু অগাধ জলরাশি গলিত রজতধারার মতো টলমল করিত। সূর্যোদয় সূর্যাস্তে তাহাতে রঙের হোলি খেলা হইত। মেঘের ছায়া পড়িত, চাঁদের মায়া ঘনাইত। অন্ধকার রাত্রে দর্পণের মতো চকচক করিয়া উঠিত। ভাঙা ঘাটে এক পাথরের উপর সুকুমার বসিয়া পড়িল। তাহার যেন আর দাঁড়াইবার শক্তি নাই। ঘাটের বাঁধানো বসিবার স্থান অশ্বত্থমূল বিদারিত। চারিদিকে প্রাচীন শাখাবহুল বৃক্ষগুলি আন্দোলিত করিয়া হা হা করিয়া বাতাস বহিয়া গেল। সম্মুখে সবুজের পঙ্কিল আস্তরণের মধ্যে একটু জল রৌদ্রে ঝিকিমিকি করিতেছে। অশ্রুভরা নয়নের মতো করুণ। স্বপ্ন ছবির পর ছবি ভাসিয়া উঠিল। কোন পূর্ব সুখ জীবনের কথা। বহু বৎসর পূর্বে সতীশ ও মালতীর সহিত কাটানো এই দহের ধারের দিনরাতগুলি গল্পের একটানা সুতায়, সে কথা সে ভাবিতে পারিল না। বেদনার টানে সুতা বার বার ছিঁড়িয়া গেল। স্মৃতি কথক নহে, সে চিত্রশিল্পী। চিরপ্রবাহমান জীবন হইতে কয়েকটি দৃশ্য বাছিয়া সে ছবি আঁকিয়া রাখিয়াছে। সুকুমারের মনে পড়িল খণ্ড খণ্ড ঘটনা। কলিকাতায় কখনো সে ভোরে উঠিত না, কিন্তু সতীশদের গ্রামে আসিয়া প্রতিদিন সে সূর্যোদয়ের পূর্বে উঠিত। দহের ধার দিয়া শিশির ভেজা ঘাসের উপর বহু দূর চলিয়া যাইত। তাল নারিকেল পত্রগুলির মধ্য দিয়া সূর্যোদয় দেখিতে বড় ভালো লাগিত। এক উষায় জাগিয়া দেখিল সতীশ তখনও ঘুমাইতেছে। তাহাকে জাগাইল না। একা ঘর হইতে বাহির হইল। চারিদিক তখনও ছায়া ভরা। প্রকাণ্ড প্রাঙ্গণে ধানের গোলাগুলি পার হইয়া সে গোয়াল ঘরের সম্মুখে আসিয়া পড়িল। পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘর। তাহার আঙ্গিনাতে এক পরিতৃপ্ত পরিপুষ্ট গাভীর পার্শ্বে মালতীর স্নিগ্ধ মূর্তি, আবছায়ায় রহস্যময়। সুকুমার পা টিপিয়া গাভীর দিকে অগ্রসর হইল। তরল অন্ধকারে অজানা মানব মূর্তি দেখিয়া গাভীটি ভীত হইয়া লাফাইয়া উঠিল। তাহার পায়ের আঘাতে দুধে ভরা এক পিতলের বালতি উল্টাইয়া পড়িল। মালতী চেঁচাইয়া উঠিল, পুটি কি করলি? তারপর সুকুমারকে দেখিয়া উচ্চ হাস্যে বলিয়া উঠিল, ও আপনি বেশ চোরের মতো আসছেন কেন? আপনার জন্য কি হলো দেখলেন?
সুকুমার বিস্মিত হইয়া বলিল, আমার জন্যে? মালতী উত্তর দিল, বাহ, আপনাকে দেখে ভয় পেয়েই মুটু বালতি উল্টালে। তা বেশ, মাসিমা বলেছিলেন আপনার জন্য ক্ষীর, কমলা আর চন্দ্রপুলি করবেন, তার খেতে পেলেন না। সুকুমার লজ্জিত হইল, বলিল, দেখো, মাসিমাকে বলো না তুমি গাঁ থেকে কিছু দুধ আনবার ব্যবস্থা করো। মালতী কলহাস্য করিয়া উঠিল, আচ্ছা, আপনার দুধের কথা ভাবতে হবে না। তাহার সরল হাসির মতো সুন্দর। শুভ্র ফেনময় দুগ্ধস্রোত গোষ্ঠ প্রাঙ্গণে প্রবাহিত হইয়া গেল। গাভীপুটু মালতীর হাতের একটি মৃদু আঘাত লাভ করিল। সুকুমার দহের তীরে আসিয়া বসিল। তিনজনে মিলিয়া সাঁতার কাটিতে চলিল। সতীশের মাতা মালতীর এত দুরন্তপনা পছন্দ করিতেন না, কিন্তু সতীশ তাহাকে প্রশ্রয় দিত বলিয়া তিনি বাধা দিতে পারিতেন না। গাছ হইতে জলে লাফাইয়া পড়া, জল ছোঁড়াছুঁড়ি, মাতামাতি, ডুব সাঁতার, সে কি সহজ সুখ? তিনজনে সাঁতার প্রতিযোগিতা। সুকুমার বেশি দূর যাইতে পারিল না, দহের জল যেন ভারী। সতীশ ইচ্ছা করিয়াই অতি পরিশ্রান্ত এরূপ ভাব দেখাইল। প্রতিযোগিতায় জিতিয়া মালতীর কি হাসি, কি আনন্দ! বহুদূর সাঁতার কাটিয়া গিয়া তিনজনে যখন দহের তীরে বিশ্রাম করিতে বসিল, সুকুমার মুগ্ধ নেত্রে দেখিল মালতীর জলে ভেজা কালো চুলে সূর্যালোকের ঝলমলানি, হাস্যদীপ্ত আননে অধরে স্নাত তনুর রেখায় রেখায় আলোক লীলা, যেন কোনো স্বপ্নময়ী নাগবালা সূর্যহসিত জলরাশির অতলতা হইতে উঠিয়া আসিয়াছে। বিজন স্তব্ধ মধ্যাহ্ন। দহের স্থির জলে শুভ্র মেঘস্তূপের ছায়া, বাঁশবন, তালবনের ছায়া। সুকুমার এক গাছের তলায় বসিয়া একটি ইংরেজি কবিতার বই পড়িতে চেষ্টা করিতেছিল। গাছের উপর হইতে একটি পেয়ারা তার বইয়ের উপর আসিয়া পড়িল। সে উপরে চাহিয়া দেখিল গাছের পাতার আড়ালে মালতী লুকাইয়া। ধীরে সে গাছে উঠিতে চেষ্টা করিল। মালতী গাছ হইতে লাফাইয়া পালাইতে চেষ্টা করিল। সুকুমার তাহার পেছন ছুটিল। আম বাগানে দুজনে ছুটাছুটি পড়িয়া গেল। লাফাইয়া পড়িতে গিয়া মালতীর পা একটুখানি মোচকাইয়া গিয়াছিল। সুকুমার সহজে তাহাকে ধরিয়া ফেলিল। তাহার কোমল হাত দৃঢ় করিয়াই ধরিল। মালতী হাসিয়া চেঁচাইল, ওহ, লাগছে, ছেড়ে দিন। তাহার সমস্ত মুখ আরক্ত। সুকুমার আরও দৃঢ় করিয়া দুই হাত ধরিল। সহসা মালতী কাঁদিয়া ফেলিল। তাহার সত্যই লাগিতেছিল। সুকুমার হাত ছাড়িয়া হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল। ধীরে ধীরে বলিল, মালতী, আমায় ক্ষমা করো। লজ্জায় কান্না চাপিয়া মালতী চলিয়া গেল। সুকুমারের চোখে প্রখরালোক দীপ্ত পৃথিবী বড় শূন্য মনে হইল। সে আনমনা গাছতলায় বসিয়া পড়িল। কিন্তু কিছুক্ষণ পরে মালতী এক শালপাতার ঠোঙাতে অপরিমিত লঙ্কা লবণ মিশ্রিত আমের আচার লইয়া আসিয়া যখন বলিল, খাবেন? লঙ্কা খাওয়া অভ্যাস না থাকিলেও সে হাসি মুখে উফ, আহ করিয়া সমস্ত আচার শেষ করিল। সে সন্ধ্যাটি সে জীবনে ভুলিতে পারিবে না। ঘর অন্ধকার। বারান্দায় বসিয়া সে সূর্যাস্ত দেখিতেছিল। পূর্বাকাশ কালো মেঘে ছাওয়া। পশ্চিমাকাশের মেঘস্তূপে রঙের সঙ্গে রঙের ঠেলাঠেলি। দহের জল গলিত স্বর্ণের মতো। সুকুমার দেখিল অদূরে অঙ্গন দিয়া মালতী প্রদীপ হস্তে চলিয়াছে। তুলসী তলায় সন্ধ্যা দিতে যাইতেছে। দেবী প্রতিমার মতো মুখখানি প্রদীপের শিখায় উদ্ভাসিত। কি স্নিগ্ধ, কি অপরূপ! তাহার ইচ্ছা হইল সে বলিয়া উঠে, মালতী, আমার গৃহ অন্ধকার, ওই প্রদীপ হস্তে তুমি আমার গৃহে এসো। ওই মঙ্গল স্নিগ্ধ শিখায় আমার জীবন আলোকিত করিয়া তোলো। সুকুমারের যৌবন হৃদয়ের যে বিজন গৃহে জীবনপ্রিয়ার জন্য আসন পাতা হইয়াছে, প্রেমারতির প্রদীপ
অনাগতার প্রতীক্ষায় নীরবে জ্বলিতেছে। সে গৃহে মালতী কখন নিঃশব্দ চরণে প্রবেশ করিয়াছে তাহা সে জানিতে পারে নাই। সে সন্ধ্যায় প্রেম প্রদীপ জলজল করিয়া উঠিল। আর একটি দ্বিপ্রহর। নিঝুম উদাস আলোয় দিবাস্বপ্নের জাল বোনা যায়। জমিদারের কোনো মোকদ্দমা তদারকের জন্য সতীশকে শহরে যাইতে হইয়াছে। সেখানে কয়েকদিন থাকিতে হইবে। তাছাড়া মালতীর জন্য এক সৎপাত্রের সন্ধান পাওয়া গিয়াছে, কোনো উকিলের পুত্র। তাহাকেও দেখিয়া সব খোঁজ খবর লইয়া আসিবে। সুকুমার এক কদম গাছের তলায় বসিয়া তুর্গেনিভের অন দি ইভ বইখানি পড়িতেছিল। বইখানি তাহার 2 বার পড়া, আরেকবার পড়িতে চেষ্টা করিয়া আনমনা হইয়া উঠিতেছিল। মালতী সহাস্যে আসিয়া বলিল, বাহ, বেশ সারাক্ষণ নিজে নিজে বই পড়ছেন, আমায় তো একটু পড়ান না। শুনবে এই বইয়ের গল্প? বলুন, নিশ্চয় শুনব। মালতী চুল এলাইয়া গাছের গুঁড়িতে ঠেস দিয়া পা ছড়াইয়া বসিল। সুকুমার তুর্গেনিভের উপন্যাসের গল্পটি বলিয়া যাইতে লাগিল। তরুশ্রেণীর মর্মরে, মক্ষিকা দলের গুঞ্জরণে, দিগন্তে পুঞ্জিত সবুজের স্তব্ধতায়, দহের জলের ঝিকিমিকিতে, বাঁশের পাতায়, আলোর কম্পনে, মালতীর স্নিগ্ধ কালো চোখের চাওয়ায় গল্পের রস আরও মধুর, আরও উদাস হইয়া উঠিল। সুকুমার যখন গল্প শেষ করিল, করুণ কাহিনী শুনিয়া মালতীর চোখ ছলছল করিয়া উঠিয়াছে। মালতীকে বড় সুন্দর দেখাইল। সুকুমার মালতীর হাত নিজ হাতে টানিয়া লইল। মালতী বাধা দিল না। শ্যাম চিত্রপটে ছবির মতো বসিয়া রহিল। সুকুমার ধীরে ধীরে বলিল, মালতী, তোমাকে আমি ভালোবাসি। যেন তুর্গেনিভের গল্পের উপসংহারে নিজ জীবনের গল্প বলিতেছে। মালতী যেন স্বপ্ন হইতে জাগিয়া উঠিল, হাত টানিয়া লইল। কালো চোখ দুটি আরো কালো হইয়া উঠিল। সুকুমার বলিল, শোনো মালতী, আমায় তুমি বিয়ে করবে? রাজি? মালতী আবার স্বপ্নাবিষ্ট হইয়া গেল। সুকুমার বলিল, কি মৌনং সম্মতি লক্ষণ? মালতী মায়াময় হাসিয়া বলিল, তার মানে? সুকুমার বলিল, তার মানে হচ্ছে তুমি রাজি বলেই চুপ করে আছো। মালতী উচ্চ হাসে বলিল, বাহ, আমি কি জানি? সুকুমার বলিল, তুমি জানো? এবার মালতী গম্ভীর হইল, ধীরে বলিল, সত্যি বলছেন? সুকুমার অস্পষ্টভাবে বলিল, হ্যাঁ, সত্যি। মালতীর মুখ রাঙা হইল। সে বলিল, বেশ, তাহলে দাদাকে মাসিমাকে বলুন। সুকুমার বলিল, তোমার দাদা আসুন। মালতী নিমেষে উঠিয়া অন্তর্হিত হইল। জলে নীলাকাশের ছায়ার দিকে চাহিয়া সুকুমার বসিয়া রহিল। তারপর 2 দিন মালতীর বিশেষ দেখা পাওয়া গেল না। ক্ষণিকের জন্য দেখা দিয়া সে পালায়। সুকুমার দেখিল, তাহার হাস্য মৃদু, তাহার গমন মন্থর, তাহার দৃষ্টি গভীর হইয়াছে। কোনো গম্ভীর স্নিগ্ধ নারী প্রকৃতির চঞ্চলা সরলা বালিকার দেহে মনে ধীরে ভরিয়া উঠিতেছে। কখন জাদুমন্ত্রে তাহার বালিকা জীবন শেষ হইয়া নারী জীবন আরম্ভ হইল সে জানিতে পারিল না। 3য় দিন মালতী ধরা দিল। রাত্রে চাঁদ উঠিয়াছে চমৎকার। দহের ঘাটে সুকুমার বসিয়াছিল চুপ করিয়া। এ কোন রূপ কথায় মায়াপুরী। মালতী আসিয়া মৃদু স্বরে বলিল, নৌকো চালাবেন? ঘাটে একটি 2 দাঁড় নৌকা বাঁধা। 2 জনে নীরবে নৌকায় গিয়া উঠিল। অতি মৃদুভাবে দাঁড় টানিয়া চলিল। জলের ছপছপ শব্দে জ্যোৎস্না রাত্রি শিহরিত হইয়া উঠিল। 2 ধারে মায়াময় বৃক্ষশ্রেণীর মর্মরিত অন্ধকার। সম্মুখে রজত শুভ্র টলমল জলপথ। ঊর্ধ্বে স্তব্ধ নীলাকাশ জ্যোৎস্না ধৌত। কয়েকটি সামান্য কথা, মাঝে মাঝে হাসি, দাঁড় ছাড়িয়া এলাইয়া বসা। পদ্মবনে তাহারা নৌকা থামাইয়া বহুক্ষণ বসিয়া রহিল। চেঁচাইয়া কথা কহিতে পারিল না। সহাস্য মৃদু গুঞ্জরণ। গভীর রাত্রিতে যখন তাহারা বাড়ি ফিরিল,
তাহাদের দেহ মন কোনো অতল সুধারসে কানায় কানায় ভরিয়া উঠিয়াছে। পরদিন অপরাহ্নে সুকুমারের বাড়ি হইতে টেলিগ্রাম আসিল। সুকুমার তাহার প্রিয় গাছের তলায় বসিয়াছিল, বোধহয় মালতীর প্রতীক্ষা করিতেছিল। চতুর্দিকে যে প্রাণধারা মৃত্তিকা ভেদ করিয়া উঠিয়াছে, শাখায় শাখায় আলোকের অভিমুখে অগ্রসর হইয়াছে, এই পল্লবিত পুষ্পিত প্রাণোচ্ছ্বাসের স্পন্দন আপন অন্তরে অনুভব করিতেছিল। টেলিগ্রাম লইয়া আসিলেন সতীশের মা। উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কোনো দুঃসংবাদ নয় তো? সুকুমার ভীত স্বরে বলিল, মার বড় অসুখ, আমায় আজই যেতে হবে। তার হাট খারাপ, বাড়াবাড়ি হয়েছে। সতীশ শহর হইতে ফিরিয়া আসে নাই, তাহার জন্য প্রতীক্ষা করা চলিবে না। সতীশের মাতা সুকুমারের কলিকাতা যাইবার সব বন্দোবস্ত করিতে চলিলেন। সন্ধ্যার সময় নৌকায় বাহির হইলে ভোরে ট্রেন পাওয়া যাইতে পারে। সতীশের মাকে প্রণাম করিয়া সুকুমার যখন তাহার হাত ব্যাগ লইতে সন্ধ্যার আলো ছায়াময় গৃহে প্রবেশ করিল, দেখিল মালতী ভূমিতে নতজানু হইয়া তাহার বিছানাতে মুখ গুঁজিয়া কাঁদিতেছে। ধীরে সে মালতীর হাত ধরিল, মাথায় হাত বুলাইল। মালতী কাঁপিয়া দাঁড়াইয়া উঠিল, তাহার বুকে মুখ গুঁজিল। দুই চক্ষু দিয়া দুই কপোল বাহিয়া অশ্রু অঝরে ঝরিতে লাগিল। এই চির হাস্যময়ীর ক্রন্দন সুকুমার বেশিক্ষণ সহ্য করিতে পারিল না। তাহার বুক বুঝি ভাঙিয়া যাইবে। সে শুধু বলিল, মালতী, কেঁদো না, আমি গিয়েই চিঠি দেব। মাঝিরা যখন নৌকা ছাড়িয়া দিল, সূর্যের স্বর্ণরেখা মিলাইয়া গিয়াছে, আকাশ তারায় তারায় ভরা। সুকুমার ব্যথিত ক্ষুধিত চোখে তটভূমির দিকে চাহিয়া রহিল। তটবৃক্ষের অন্তরালে গিয়ে দাঁড়াইয়া কাঁপিতেছে মনে হইল, সে মালতী। তটভূমি ছায়ার মতো মিলাইয়া গেল। চারিদিকে সজল গম্ভীর অন্ধকার নিবিড় হইয়া আসিল। তারপরের দিনগুলির কথা সুকুমারের ভাবিতে ইচ্ছা হইল না, কিন্তু স্মৃতির ধারা মুক্তি পাইয়া অদম্য স্রোতে প্রবাহিত। কে তাহার গতি রোধ করিতে পারে? কলিকাতায় ফিরিয়া সুকুমার দেখিল মা সারিয়া উঠিয়াছেন। একদিন অসুখ একটু বাড়িয়াছিল, সেজন্য টেলিগ্রাম করা হইয়াছিল। সতীশকে সে চিঠি লিখিল, কিন্তু তাহাতে মালতীর সহিত বিবাহ সম্বন্ধে কিছুই লিখিল না। মালতীকে একটি ছোট চিঠি লিখিবে ভাবিল, কোনো কথা খুঁজিয়া পাইল না। মালতী যেন কোনো গ্রাম্য রূপকথার স্বপ্ন। নদীর তীরে আম্রবনের ছায়ায়, গোলাভরা গোষ্ঠ প্রাঙ্গণে, দহের পদ্মবনে, চন্দ্রলোকের মায়ায় তাহাকে মানায়। কলিকাতার কৃত্রিম সভ্যজীবনে, অর্থগর্বিত সমাজে তাহার স্থান কোথায়? সুকুমার বুঝিল, মালতীকে তাহার জীবন সঙ্গিনী করা অসম্ভব। সে যদি কোনো চরের ধারে নিভৃত শান্ত পল্লীতে জীবনযাপন করিত, তাহা হইলে মালতীকে বিবাহ করিয়া সুখী হইত। এদিকে সুকুমারের অসুস্থ মাতা অতি শীঘ্র পুত্রবধূর মুখ দর্শনের জন্য ব্যাকুলা হইয়া উঠিলেন। এ বিষয়ে তাহাকে উৎসাহিত করিবার লোকের অভাব ছিল না। মনোরমার পিতা সুকুমারের পিতৃবন্ধু, মেয়েটিকে মায়েরও পছন্দ। তাহার ভ্রাতা সুকুমারের স্কুল কলেজের সহপাঠী। পিতৃবন্ধু স্বয়ং আসিয়া যখন প্রায়ই সুকুমারকে চায়ে বা রাতে ডিনারে নিমন্ত্রণ করিয়া যাইতে লাগিলেন, সুকুমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিতে পারিল না। মনোরমাদের বাড়ির টেনিস ক্লাবে সে নিয়মিত সভ্য হইয়া উঠিল। কিছুদিন পর দেখিল, মনোরমার হাতে তৈরি চার একটা অপূর্ব মিষ্টতা আছে। ও মনোরমাও বিশেষ চার্মিং, সাধারণ মেয়েদের মতো সে নয়। বিকালবেলা টেনিস র্যাকেট ঘুরাইতে ঘুরাইতে সুকুমার বালিগঞ্জের দিকে যাইতেছিল। পথে সতীশকে দেখিয়া বিস্মিত হইয়া দাঁড়াইল। সতীশের মুখ মলিন, চুল উস্কো খুস্কো। সতীশ একটু কর্কশ্বরেই বলিল, তোমায় 3খানা চিঠি দিলুম, কোনো উত্তর নেই, তোমার বাড়ির দিকেই যাচ্ছিল। সুকুমার লজ্জিত হইয়া বলিল,
বড় অন্যায় হয়ে গেছে। কবে এলে? মায়ের অসুখে। সতীশ দৃঢ় স্বরে বলিল, শোনো, মা ও মালতীকে নিয়ে এসেছি। আমার সেই পুরনো ঠিকানা। ওরা এসেছেন? হ্যাঁ, মালতীর যে কি অসুখ করেছে কিছুই বোঝা যাচ্ছে না। তুমি চলে আসার পর থেকেই যেমন রোগা তেমনি দুর্বল হয়ে পড়েছে। বলে বুকের মধ্যে কীরকম একটা ব্যথা করে। মাঝে মাঝে একা ছাদে গিয়ে কাঁদে। বলে খানিকটা কাঁদলে বুকের ব্যথাটা কমে। হঠাৎ কি অসুখ? সুকুমার আর বলিতে পারিল না। কোনো রকমে আপনাকে সংযত করিয়া রাখিল। মা বললেন, চল কলকাতায়, ডাক্তারদের দেখাই। কি যে হয়েছে মেয়েটা মুখ ফুটে বলে না, কেঁদে কেঁদেই কি প্রাণটা দেবে? তাই নিয়ে এসেছি কলকাতায়। 2-3 জন ভালো ডাক্তার দেখালুম, সবাই বলে মনের অসুখ। জানো তো ওর কি কচি মন। ওর কষ্ট দেখে আমার রাতে ঘুম হয় না। কি যে ওর ব্যথা কিছু মুখ ফুটে বলে না। সুকুমার কোনো উত্তর করিল না। শোনো, আজ সন্ধেতে এসো, মা তোমার সঙ্গে পরামর্শ করতে চান। তোমার কথা রোজই বলেছেন। দেখো ভাই, আজ আমার একটা বিশেষ এনগেজমেন্ট রয়েছে, আমি কাল যাব। আচ্ছা, কাল নিশ্চয়ই এসো, আমি সারাদিন বাড়ি থাকব। বালিগঞ্জ যাইতে সুকুমারের আর ইচ্ছা করিল না, কিন্তু কে যেন তাহাকে টানিয়া লইয়া গেল। 2 দিন হইল মনোরমার সহিত তাহার এনগেজমেন্ট হইয়া গিয়াছে। পরদিন সতীশের বাড়ি যাওয়া হইল না। চন্দননগরে গঙ্গার ধারে এক সুন্দর বাগান পাওয়া গিয়াছে। পিকনিকের ব্যবস্থা হইয়াছে। বহু প্রতিবাদ সত্ত্বেও সুকুমারকে মনোরমাদের সঙ্গে যাইতে হইল। তার পরদিন টেনিস টুর্নামেন্ট আরম্ভ। প্রথম খেলাতেই সুকুমার। সত্যই কি সে একটু সময় করিয়া মালতীকে দেখিতে যাইতে পারিত না? দিনের পর দিন আপনাকে নানা কাজে অকাজে জড়াইয়া সে মনকে বোঝাইতেছিল তাহার সময় নাই। ভাবি শ্বশুরের সুপারিশে গভর্নমেন্ট চাকরির চেষ্টা চলিতেছিল। বঙ্গ গভর্নমেন্টের কয়েকজন উচ্চতম ইংরেজ কর্মচারীর সহিত দেখা করা বিশেষ আবশ্যক বিবেচনা করিয়া সে দার্জিলিং চলিয়া গেল। 7 দিন পরে যখন সে কলিকাতায় ফিরিয়া আসিল, সতীশ তাহার মা ও বোনকে লইয়া দেশে ফিরিয়া গিয়াছে। সতীশকে চিঠি লিখিয়া কোনো খবর লইতে সে লজ্জাবোধ করিল। সংবাদটি কোনো সহপাঠী বন্ধু তাহাকে লিখিয়া পাঠাইয়াছিল। 3 মাস পরে হইবে। মনোরমার সহিত মহা ধুমধামে তাহার বিবাহ হইয়া গিয়াছে। ডেপুটিগিরি চাকরিরও লাভ হইয়াছে। বাংলার কোনো ম্যালেরিয়া প্রপীড়িত শহরে গিয়া সে ম্যালেরিয়াক্রান্ত অসুখের সংবাদ জানিয়া মনোরমা তাহার পিতার সহিত স্বামীর নবকর্মস্থলে যেদিন আসিল, সেই দিনই সন্ধ্যায় বন্ধুর পত্র আসিল। অপরাহ্নে প্রচুর কুইনিন খাইয়া রাগ মুড়ি দিয়া সুকুমার সার্কিট হাউসের বারান্দায় বসিয়াছিল। ডাকপিয়ন চিঠি দিয়া গেল। দীর্ঘ পত্রটি 2 বার পড়িল। সব যেন বুঝিতে পারিল না। কুইনিন খাইয়া তাহার মাথা ঝিমঝিম করিতেছিল। শুধু এইটুকু বুঝিল, মালতীর মৃতদেহ দহের জলে পাওয়া গিয়াছে। অন্ধকার রাত্রিতে একটি ছোট নৌকা লইয়া মালতী দহ পার হইতে চেষ্টা করে। দহের মধ্যস্থানে গিয়া তাহার নৌকা উল্টাইয়া যায়। সে ইচ্ছা করিয়া ডুবিয়াছিল না তাহার সাঁতার কাটিবার শক্তি ছিল না, তাহা কেহ বলিতে পারে না। সে রাত্রিতে সুকুমারের আবার জ্বর আসিল। জ্বর উঠিল 105 ডিগ্রি। সমস্ত রাত্রি ও পরদিন সে বিকারগ্রস্ত হইয়া ভুল বকিল, মালতী মালতী। অর্ধসংজ্ঞাহীন অবস্থায় তাহাকে কলিকাতায় লইয়া আসিতে হইল চিকিৎসার জন্য। 2 মাস পরে যখন সে সুস্থ হইয়া উঠিল, সতীশকে দীর্ঘ পত্র লিখিল। কোনো উত্তর আসিল না। খোঁজ লইয়া জানিল, মালতীর মৃত্যুর 7 দিন পরেই সতীশের মাতার মৃত্যু হইয়াছে। সতীশ তাহার সমস্ত জমিদারি বেচিয়া ব্রাজিলে চলিয়া গিয়াছে।
দক্ষিণ আমেরিকায় জমি কিনিয়া সে বসবাস করিবে। শুধু পৈতৃক বাড়ি ও দহ বৃদ্ধ নায়েবের তত্ত্বাবধানে রাখিয়া গিয়াছে। কোথায় সেই দহ? শরতের মধ্যাহ্নলোকে প্লাবিত শৈবালপূর্ণ দহের দিকে চাহিয়া সুকুমার দুই চক্ষের অশ্রু আর চাপিয়া রাখিতে পারিল না। ছোট শিশুর মতো ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। জনহীন জীর্ণ বনানী উদাস বাতাসে মাঝে মাঝে হা হা করিয়া উঠিল। অতি পরিশ্রান্তভাবে সুকুমার যখন বজ্রাতে ফিরিল, সূর্য মধ্য গগন অতিক্রম করিয়া গিয়াছে। চারিদিকে শুষ্ক প্রখর আলো। মনোরমা স্বামীকে দেখিয়া উদ্বিগ্নভাবে ছুটিয়া আসিলেন। এতক্ষণ কোথায় ছিলে? পেয়াদারা খুঁজে খুঁজে হয়রান হয়েছে। এ কি, রোদে মুখ কালি হয়ে গেছে? অসুখ করেনি তো? মনোরমা স্বামীর কপালে মুখে হাত বুলাইয়া বলিলেন, কি ঠান্ডা তোমার হাত, গা যেন হিম। শোনো, আর স্নান করো না, গরম জল করে রেখেছি, হাত মুখ ধুয়ে খেতে বসো, মাংসটা ঠান্ডা হয়ে গেল। একটু পরে মনোরমা যখন সকল খাবার আনিয়া টেবিলে রাখিলেন, দেখিলেন স্বামী অতি ক্লান্ত, অতি উদাসভাবে চেয়ারে বসিয়া। বাহ, ওঠো, হাতে মুখে একটু জল দিয়ে এসো। ও দেখো তো মাংসটা কেমন হয়েছে। একটি ছোট প্লেটে মুরগির মিঠে কোরমা আনিয়া মনোরমা স্বামীর সম্মুখে ধরিলেন। সুকুমার এক টুকরা মাংস হতাশভাবে মুখে পড়িল। রান্না আলুনি মনে হইল। লবণহীন মাংস কোন রকমে গিলিয়া সে উঠিয়া দাঁড়াইল। তাহার যেন দম আটকাইয়া যাইতেছে। বেগে বাহিরে গিয়া সে মাঝিদের হুকুম দিল নোঙর তুলিয়া নৌকা ছাড়িয়া দিতে। তকমাধারী পেয়াদাটি বলিল, হুজুর, নন্দীগ্রামে? সুকুমার মৃদু কণ্ঠে হুকুম দিল, দরকার নেই, নোঙর তোলো, চলো, এগিয়ে চলো। নমস্কার।